প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 2026-এ বাংলা তামিলনাড়ু দখল নেবে বিজেপি, হুঙ্কার অমিত শাহের। ইউক্রেনের ভয়াবহ হামলায় রাশিয়ার বিমানবন্দর বন্ধ, পাল্টা আক্রমণে উত্তেজনা। মণিপুরে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি, মাথায় পেট্রোল ঢেলে আত্মহত্যার হুমকি। বিজেপি বাংলায় আসলে মহিলাদের হাতে মাসে মাসে 3,000 টাকা, বিধানসভার আগে গ্যারান্টি শুভেন্দুর। রাম মন্দিরের প্রসাদ নিয়েও প্রতারণা, কোটি কোটি টাকা আত্মসাৎ, দেশে ফিরতেই গ্রেফতার মূল চক্রী। আর পুলিশের পরোয়া নয়, রাত পোহালেই কেষ্টকে নিয়ে বড় পদক্ষেপ বিজেপির, জানলে চমকে যাবেন। হুমকি দিয়েও হলো না কাজ, মোদিকে জিনিস হাড়ে হাড়ে টের পাচ্ছে পাকিস্তান, বাকি রইল পায়ে ধরতে। জেল থেকে ছাড়া পেয়েও শান্তি নেই, ইডির পদক্ষেপে সেটিং তত্ত্বের মুখে আগুন দিয়ে কালঘাম ছুটছে তৃণমূল হেভিওয়েটের। এপ্রিল নয়, ডিসেম্বরে হোক বাংলাদেশ নির্বাচন, ইউনূসের উপর চাপ বাড়ালো বিএনপি। ফের মহারাষ্ট্র নির্বাচনে জালিয়াতির অভিযোগ রাহুলের, কড়া আক্রমণে বিজেপিও। যে হাতিয়ার উড়িয়েছিল পাকিস্তানের ঘুম, সেই অস্ত্রই ভারতের কাছ থেকে কিনতে চাইছে চীনের শত্রু। ভারত পাকিস্তানের পর এবার দু দেশে যুদ্ধ, সীমান্তে ভারী অস্ত্র নিয়ে সৈন্য মোতায়েন। বন্দুকে ধারালো অস্ত্রের কোপ, স্ত্রীর পরকীয়ার বদলা নিল স্বামী। জেলা সভাপতি সংবর্ধনার মঞ্চে বিরোধী দল থেকে তৃণমূলে যোগদান। কেন্দ্রীয় সরকারের শাসন সত্ত্বেও মণিপুরের শান্তি কেন পুনরুদ্ধার হচ্ছে না, নিশানা প্রিয়াঙ্কার। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। 2026 সালে তামিলনাড়ু ও বাংলা দখলের হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলা ও তামিলনাড়ু দু রাজ্যেই আগামী বছর বিধানসভা নির্বাচন, ইতিমধ্যেই বাংলার মাটিতে ভোট প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর কলকাতার নেতাজি ইন্ডোরে কর্মী সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছিলেন শাহ। গতকাল তামিলনাড়ুর মাটিতে দাঁড়িয়ে ফের বাংলা তামিলনাড়ু দখলের হুঁশিয়ারি দিলেন তিনি। গতকাল মাদুরাইতে দলীয় কর্মী সম্মেলনে যোগ দিয়েছিলেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, তামিলনাড়ুর মানুষ দুর্নীতিগ্রস্ত ডিএমকে সরকারকে উৎখাত করার জন্য অপেক্ষা করছে। 2026 সালে তামিলনাড়ু এবং বাংলায় বিজেপি শাসন নিশ্চিত। বঙ্গ সফরে আলিপুরদুয়ারে সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়েছিলেন মোদিও। শাহের দাবি ফুৎকার উড়িয়ে দিয়েছিলেন তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, এগুলো দিবা স্বপ্ন। এই কথাগুলো উনি 2021 সাল থেকে বলে যাচ্ছেন। উনি একবার করে বিজেপি কর্মীদের এরকম প্রতিশ্রুতি দিয়ে যান, তারপরে গোহারা হারেন। যোগ করেন, তামিলনাড়ুতে শুধু এটুকু বললেন কেন, জিতবেন বলে দাবি করেও 2021 সালে পশ্চিমবঙ্গে গোহারা হেরেছিলেন, সে কথাও তো বলা উচিত ছিল। 2024 সালের লোকসভা নির্বাচনেও যে এখানে গোহারা হেরেছেন, সে কথাও ওখানে গিয়ে বলা উচিত ছিল। মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের সরকারকে বিধে শাহ বলেন, এই সরকার নির্বাচনী প্রতিশ্রুতির 10% পূরণ করেনি। অবৈধ মদের কারণে মৃত্যু থেকে শুরু করে সরকারি সংস্থা তাসম্যাকের 39,000 কোটি টাকার কেলেঙ্কারি, ডিএমকে একটি 100% ব্যর্থ সরকার। পাল্টা কটাক্ষ করেছে ডিএমকে। দলের মুখপাত্র সৈয়দ হাফিজুল্লাহ বলেন, আমেরিকাতেও সরকার করার কিছুটা হলেও সম্ভাবনা রয়েছে বিজেপির, কিন্তু তামিলনাড়ুতে কোনো সম্ভাবনাই নেই। 39,000 কোটি টাকার কেলেঙ্কারি নিয়েও বিজেপি কল্পরাজ্যে বাস করছে বলে কটাক্ষ করেন হাফিজুল্লাহ। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাত চলছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি কিয়েভ মস্কোর বেশ কয়েকটি এলাকায় ড্রোন হামলা চালিয়েছে। তারা জানান, রুশ সেনারা 9টি ড্রোন ভূপাতিত করেছে। তুলা অঞ্চলের আজট কেমিক্যাল প্ল্যান্টে ড্রোন হামলায় আগুন লেগে বেশ কয়েকজন আহত হয়েছেন। ইউক্রেনের হামলার পরিপ্রেক্ষিতে সতর্কতা হিসেবে ভনুকোভো এবং ডোমোদোদোভো বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এতে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে এবং কিছু ফ্লাইট অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হয়নি। রাশিয়া ও ইউক্রেনের ওপর পাল্টা হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। গত 3 বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, এটি শেষ করার প্রচেষ্টায় সফল হচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের শান্তি ফেরাতে এবং যুদ্ধ থামাতে জোর চেষ্টা চালাচ্ছেন। একদিকে ইস্তানবুলে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা চলছে, অন্যদিকে উভয় দেশ তাদের সামরিক শক্তি অস্ত্র ব্যবস্থা বাড়িয়ে চলেছে।
কিছুদিন শান্ত থাকার পর ফের হিংসার আগুনে জ্বলল মণিপুর। গতকাল রাত থেকে ইম্ফল উপত্যকার একাধিক জায়গায় সংঘর্ষ শুরু হয়েছে। এদিন রাতে মেইতেই সম্প্রদায়ের সংগঠন আরামবাই টেঙ্গলের শীর্ষ নেতা কানন সিংকে ইম্ফল বিমানবন্দর থেকে গ্রেফতার করে সিবিআই। ওই সংগঠনের আরও 4 জনকে গ্রেফতার করে মণিপুর পুলিশ। 5 জনকে গ্রেফতারের কথা জানাজানি হতেই জড়ো হতে থাকে মেইতেই সম্প্রদায়ের লোকজন। 5 নেতাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে বিক্ষোভকারীরা কয়েকেথেল পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষেও জড়ায় বিক্ষোভকারীরা। ইম্ফল পূর্ব জেলার খুড়াই লামলংয়ে বাস পুড়িয়ে দেওয়া হয়। হিংসার আগুন পৌঁছে যায় রাজ্য ভবনের কাছে। সেখান থেকে মাত্র 200 মিটার দূরে বিক্ষোভকারীদের সরাতে কাঁদানে গ্যাসের শেল ছুড়তে হয়। ধৃত মেইতেই নেতা কাননকে নিয়ে সিবিআই যাতে অন্য কোথাও না যেতে পারে তার জন্য বিমানবন্দরের প্রধান রাস্তায় শুয়ে পড়ে বহু বিক্ষোভকারী। তাদের হঠাতে পুলিশ কয়েক রাউন্ড গুলিও চালায় বলে কয়েকটি সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে রাজধানী ইম্ফলের রাস্তায় দাঁড়িয়ে মাথায় পেট্রোল ঢালতে শুরু করে কয়েকশো তরুণ। তাদের বলতে শোনা যায়, আমরা অস্ত্র ছেড়েছি, এখন আমাদের গ্রেফতার করা হচ্ছে, আমরা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করব। ওই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল রাত থেকে 5 দিনের জন্য ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবল, কাকচিং ও বিষ্ণুপুর জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বিষ্ণুপুর জেলায় কারফিউ জারি হয়েছে। পাশাপাশি ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবল, কাকচিং জেলার 163 ধারা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে 5 বা তার বেশি লোক জমায়েত করতে পারবে না। নেতাদের গ্রেফতারের প্রতিবাদে আরামবাই টেঙ্গল ইম্ফল উপত্যকার জেলাগুলিতে 10 দিনের বন্ধের ডাক দিয়েছে পুলিশ। সূত্রে খবর, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে 2 সাংবাদিক সহ 3 জন আহত হয়েছেন। এদিকে মণিপুরে নতুন করে হিংসার ঘটনায় রবিবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, প্রধানমন্ত্রী আজ পর্যন্ত মণিপুরে যাননি, রাজ্যের কোনো প্রতিনিধির সাথে দেখা করেননি, শান্তির আবেদন করেননি। এই সংবেদনশীল ও দায়িত্বজ্ঞানহীন মনোভাব যে কোনো গণতন্ত্রের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এদিন সকালে সর্বদলীয় প্রতিনিধি দল রাজ্যপাল অজয় কুমার ভল্লার সঙ্গে দেখা করে। যদিও কুকি বিধায়করা ওই প্রতিনিধি দলে ছিলেন না। বিধায়ক ও সুবজা কুমার বলেন, বর্তমান পরিস্থিতিতে যদি কাউকে গ্রেফতার করতে হয় তবে অবশ্যই সবাইকে জানিয়ে করা উচিত। রাজ্যপাল বিধায়কদের জানান, একজন সিবিআই গ্রেফতার করেছে, বাকি 4 জনকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে দোষ প্রমাণিত না হলে তাদের ছেড়ে দেওয়া হবে। পুলিশ অনেক সময় পেয়েছে তৃণমূল এই রাজ্যের শাসক দল, কিন্তু তারপরেও তারা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেনি। পুলিশের কর্তাকে হুমকি দেওয়ার পাশাপাশি তার মা বউকে যেভাবে কর্দর্য ভাষায় আক্রমণ করেছে বীরভূম জেলার এই তৃণমূল নেতা, তারপর তার এতক্ষণে জেলে থাকা উচিত ছিল। কিন্তু এই রাজ্যের পুলিশের মেরুদণ্ড হয়নি তাকে জেলে ঢোকানোর মতো সিদ্ধান্ত নেওয়ার। অন্তত তেমনটাই দাবি বিজেপির। আর সেই কারণে এই জায়গায় দাঁড়িয়ে আবার পুলিশের পরোয়া না করে যেভাবে একজন পুলিশের মা বউকে অমর্যাদা করেছেন এই অনুব্রত মণ্ডল, তাতে তার বিরুদ্ধে তার এলাকা অর্থাৎ বোলপুরে গিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, রাত পোহালেই বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় জনতা পার্টি। অনুব্রত মণ্ডলের কুরুচিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে বোলপুরে নারী সম্মান যাত্রার ডাক দিয়েছেন তারা, যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি বিজেপির যে সমস্ত মহিলা নেত্রীরা রয়েছেন তারা উপস্থিত থাকবেন বলেই জানা যাচ্ছে। মূলত অনুব্রত মণ্ডল একজন পুলিশ কর্তাকে কদর্য ভাষায় আক্রমণ করেননি, তার মা বউকেও আক্রমণ করে তিনি গোটা রাজ্যের মহিলা সমাজকে অপমানিত করেছেন। তাই এবার সে অনুব্রত মণ্ডলের খাস তালুকেই তাকে চরম শিক্ষা দিয়ে মা বোনেদের সামনে রেখে বড় প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা করে শাসকের চাপ বাড়াতে চলছে রাজ্যের বিরোধী দলনেতা। এদিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, বোলপুরের আইসির মা এবং স্ত্রীকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে তার প্রতিবাদ জানাতেই সোমবার বোলপুরের মানুষ পথে নামবেন। আমরা ওদিন নারী সম্মান যাত্রা করছি। অনুব্রত মণ্ডল যে ভাষায় বোলপুর থানার আইসিকে নিয়ে কথা বলেছেন তা অত্যন্ত লজ্জাজনক। এই ঘটনা তৃণমূল নেতাদের মুখোশ খুলে দিয়েছে। একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারাই সুরক্ষিত নন, এটা একদম স্পষ্ট। আর বিজেপির এই নারী যাত্রার কর্মসূচিতে 10,000 লোকের জমায়েত হবে বলে আত্মবিশ্বাসী রাজ্যের বিরোধী দলনেতা। পর্যবেক্ষকদের মতে এমন একটা সময় বিজেপির পথে নামা অত্যন্ত প্রয়োজন ছিল। আর ঠিক সেই সময় মতোই এবার সঠিক কৌশল বেছে নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। কর্মসূচির নাম যেমন যথোপযুক্ত দিয়েছেন তিনি, ঠিক তেমনই সে অনুব্রত মণ্ডলের খাস তালুকে দিয়ে মহিলাদের এই রাজ্যের শাসক দলের নেতারা ঠিক কোন চোখে দেখে তা গোটা রাজ্যের মানুষের সামনে প্রতিবাদের মাধ্যমে তুলে ধরবেন বিজেপি নেতা নেত্রী, যার ফলে এমনিতেই তো অনুব্রত মণ্ডলকে নিয়ে তৃণমূলের বিড়ম্বনা রয়েছে। তার মধ্যে এই ধরনের ঘটনা এবং বিজেপির এই প্রতিবাদ সাধারণ মানুষের মনেও তৃণমূল সম্পর্কে বিরক্তির ভাব এবং বিজেপি সম্পর্কে আরও যথেষ্ট আগ্রহ তৈরি করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
কাশ্মীরে জঙ্গি হামলার পাল্টা পাকিস্তানকে অপারেশন সিঁদুর চালিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছে ভারত। কিন্তু তারপর ভারত আরও একাধিক পদক্ষেপ নিয়ে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে যে এবার যদি তারা আরও বেশি মাতব্বরি করতে আসে তাহলে তাদের কপালে চরম দুঃখ অপেক্ষা করছে। কিন্তু এই সবের পরেও পাকিস্তানের বড় বড় গলা কমছিল না। সিন্ধু উপনদী থেকে খাল কাটার তোড়জোড় শুরু হতেই এবং পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করতেই ভারতকে নানা হুমকি দিতে শুরু করে পাকিস্তান। তবে সেই সমস্ত হুমকিকে পরোয়া না করে এবার নরেন্দ্র মোদীর সরকার বিরাট পদক্ষেপ গ্রহণ করলো, যার ফলে মনে করা হচ্ছে যে আগামী দিনে পাকিস্তানের ঘুরে দাঁড়ানো তো অনেক পরের কথা, ভারতের এই এক পদক্ষেপেই তাদের কাছে নিয়মিত রীতিমতো নিজেদের প্রাণ বাঁচানোর দায় হয়ে উঠবে। কিন্তু কি এমন পদক্ষেপ গ্রহণ করেছে ভারত? জানা গিয়েছে সিন্ধু জল চুক্তি পাকিস্তানের সঙ্গে স্থগিত করে দিয়েছে ভারত, আর এবার সে নিয়ে আরও বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সিন্ধু অববাহিকার নদীগুলির সংযোগকারীদের যে সমস্ত খাল রয়েছে তার সমীক্ষা করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মূলত সিন্ধু নদীর বাঁদিকে যে উপনদী রয়েছে তার জল যাতে পাক পাঞ্জাবে না যায় তার জন্য পদক্ষেপ করতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার, আর এর ফলে চরম জল সংকটের মুখে পড়বে পাকিস্তান, এমনটাই মনে করা হচ্ছে। আর এই সমীক্ষা করার পেছনে আরও একটি বড় কারণ রয়েছে। বিশেষজ্ঞরা বলছে যে জম্মু কাশ্মীরে যে সমস্ত নদীগুলো রয়েছে এবার বর্ষাকালে তার জল অনেকটাই বেড়ে উঠতে পারে। তাই চন্দ্রভাগা থেকে শুরু করে বিপাশার মতো নদীগুলি যে সংযোগকারী খাল তার যদি কাটা হয় তাহলে সেই সময় গোটা বিষয়টি মাথায় রেখে পদক্ষেপ নিতে হবে ইঞ্জিনিয়ারদের। আর তাই তড়িঘড়ি সমীক্ষা করা হচ্ছে বলেই মনে করছেন একাংশ। এদিকে ভারতের জল শক্তি মন্ত্রকের পক্ষ থেকেও জানানো হয়েছে যে সিন্ধু জল চুক্তি যে আইন তাকে মান্যতা দিয়ে এই নদীগুলির 20% জল ব্যবহার করতে পারবে ভারত। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সেটা আরও বাড়তে পারে। এদিন সেই প্রসঙ্গে জলশক্তি মন্ত্রকের এক আধিকারিক বলেন, খাল কেটে চন্দ্রভাগার জল অন্যত্র সরিয়ে দেওয়ার কাজ মোটেই সহজ নয়। এর জন্য চাই সঠিক মূল্যায়ন, যেখানে ভুল হলে গোটা পরিকল্পনা মাঠে মারা যাবে। এই সমীক্ষার পর বিদ্যমান খালের মধ্যে কোনগুলি সংস্কারের প্রয়োজন রয়েছে তার তালিকা তৈরি করা হবে, সেই মতো অর্থ বরাদ্দ করবে সরকার। পর্যবেক্ষকদের মতে এতদিন সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়া নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে ভারত অনেক হুমকি সহ্য করেছে, কিন্তু এবার আর সেই সমস্ত কিছুর পরোয়া করতে রাজি নয় কেন্দ্রীয় সরকার। তারা যে পদক্ষেপ নিচ্ছে তাতে স্পষ্ট যে খাল কাটার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, আর যদি এটা পরিকল্পনা মাফিক সম্পন্ন হয় তাহলে আগামী দিন শুকিয়ে মরা ছাড়া আর কোনো গতি থাকবে না পাকিস্তানের কাছে। আর সেই কারণেই ভারতের এই পদক্ষেপ যত সময় যাচ্ছে ততই ইসলামাবাদ আরও মরিয়া হয়ে উঠছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন 2024কে গণতন্ত্রকে প্রভাবিত করার ব্লুপ্রিন্ট হিসেবে ব্যাখ্যা করে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তার দাবি এই নির্বাচনে ম্যাচ ফিক্সিং করা হয়েছে এবং এর বিরুদ্ধে 5 দফা অভিযোগও তিনি বিশদে তুলে ধরেছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজেপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। রাহুল গান্ধী এক্স পোস্টে একটি সংবাদপত্র প্রকাশিত তার নিজস্ব নিবন্ধের অংশ শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন, কিভাবে একটি নির্বাচন চুরি করা যায়। 2024 সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ছিল গণতন্ত্রকে প্রভাবিত করার একটি ব্লুপ্রিন্ট। তিনি ধাপে ধাপে এই প্রক্রিয়ার বর্ণনা দিয়েছেন। রাহুলের অভিযোগ, নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেলে পরিবর্তন এনে কমিশনকে প্রভাবিত করা হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, কেন প্রধান বিচারপতির বদলে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে এই প্যানেলে অন্তর্ভুক্ত করা হলো। তার দাবি, মহারাষ্ট্রে ভোটার তালিকায় ভুয়ো ভোটার যুক্ত করা হয়েছে। রাহুল অভিযোগ করেছেন যে ভোটের দিন ভোটার উপস্থিতি বাড়িয়ে দেখানো হয়েছে, যেখানে বিজেপির জেতা দরকার সেখানে ভুয়ো ভোট ব্যবহার করা হয়েছে বলে তার অভিযোগ। এই সমস্ত কারচুপির প্রমাণ গোপন করা হয়েছে বলেও তিনি দাবি করেছেন। রাহুল আরও সতর্ক করেছেন যে মহারাষ্ট্রের ম্যাচ ফিক্সিং বিহারে আগামী বিধানসভা নির্বাচনেও দেখা যেতে পারে এবং এরপর যেখানেই বিজেপি হারবে সেখানে এই ধরনের কৌশল প্রয়োগ করা হবে। তিনি এই ঘটনাকে গণতন্ত্রের জন্য বিষ বলে অভিহিত করেছেন। রাহুল গান্ধীর এই অভিযোগের তীব্র সমালোচনা করেছে বিজেপি নেতা অমিত মালব্য রাহুল গান্ধীর বক্তব্যকে জর্জ সোরসের খেলার বই থেকে সরাসরি এসেছে বলে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, রাহুল গান্ধী বারবার দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির প্রতি মানুষের আস্থা নষ্ট করার চেষ্টা করছেন। মালব্য আরও উল্লেখ করেছেন যে যখন কংগ্রেস তেলেঙ্গানা এবং কর্ণাটকে জিতেছিল তখন রাহুল গান্ধী কি এই ধরনের অভিযোগ করেননি। তৃণমূল কংগ্রেসের বসিরহাট সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতি বুরহানুল মুকাদ্দিমকে সংবর্ধনা জানাতে হাসনাবাদ ব্লকের বরুণহাটে এক বিশাল সভার আয়োজন করা হয়। রাজনৈতিক সৌজন্যের এই অনুষ্ঠানটি রূপ নেয় এক ঐতিহাসিক সংহতির মঞ্চে, যেখানে হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদ অঞ্চল থেকে সিপিএম ও বিজেপির প্রায় 1000-এরও বেশি কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন। এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বসিরহাট জেলা তৃণমূলের চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি ইয়াকুব আলী খান, হিঙ্গলগঞ্জের
কংগ্রেসের বিধায়ক দেবেশ মণ্ডল, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি, বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম, মিনাখার বিধায়ক উষারানী মণ্ডল, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো এবং হারোয়ার বিধায়ক রবিউল ইসলাম সহ একাধিক তৃণমূল নেতৃত্ব সকলেই নবনির্বাচিত সভাপতি বুরহানুল মুকাদ্দিমকে শুভেচ্ছা জানান ও তার হাত শক্ত করে আগামী দিনে সংগঠনকে আরো মজবুত করার বার্তা দেন। অনুষ্ঠান স্থলটি এদিন রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়। হাসনাবাদ ব্লক পঞ্চায়েত সমিতির অধীনস্থ একাধিক গ্রাম পঞ্চায়েত থেকে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি সভাকে রাজনৈতিক গুরুত্বের নতুন মাত্রা দেয়। সভা থেকে 2026 সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্য রেখে দলের সংগঠনকে মজবুত করার ডাক দেন নেতারা। নবাগত কর্মী সমর্থকদের স্বাগত জানিয়ে তাদের সক্রিয়ভাবে দলের সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। সভা শেষে তৃণমূলের জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম জানান, এই যোগদান প্রমাণ করে মানুষ আজ উন্নয়নের পাশে আছে আর বিভাজনের রাজনীতি থেকে মুখ ফিরিয়েছে। আমাদের লক্ষ্য সর্বস্তরের সংগঠনকে আরো শক্তিশালী করে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়া। হাসনাবাদের আকাশে স্লোগানের গর্জন, মমতা নেই যেথায়, উন্নয়ন নয় সেথায়, যে জানান দিয়ে গেল তৃণমূল এখনো আরো সংগঠিত, আরো ঐক্যবদ্ধ।